মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। সাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন। রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে কাজ করছে কমিশন, বললেন আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে একমত হওয়ার তাগিদ। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ বেলা 2টায়। শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে পাওয়া যাবে ফলাফল। এবং ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর নতুন নতুন এলাকা প্লাবিত। ঢাকা সহ 5 বিভাগে প্রবল বর্ষণের সতর্কতা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এই মামলায় নিজের দোষ স্বীকার করলেন অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাক্ষী হওয়ার বিষয়ে রাজি হয়েছেন তিনি। এদিকে রংপুরের শিক্ষার্থী আবু সাইদের মামলায় পলাতক 26 আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশের বিষয়ে নতুন কি তথ্য আপনার কাছে আছে জানতে চাই। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় ছিলেন, আজকে অব্যাহতি চেয়েছিলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল। শুরুতেই ট্রাইব্যুনালের যে 3য় বিচারপতি তিনি এই মামলার যে চার্জশিট সেটা পড়ে শোনান এবং তিনি প্রথমে যে অব্যাহতির যে দরখাস্তটি সেটি খারিজ করে দেন এবং তারপরে চার্জশিটটি পড়ে শোনান এবং সেখানে বলা হয় যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল নিজেদের উস্কানি দিয়েই আসলে এই হত্যাযজ্ঞটি চালানো হয়েছে। যেই 5টি অভিযোগ নিয়ে এসেছে শেখ হাসিনা সহ এই মামলায় 5টি অভিযোগের সামনে এনেছেন, যেখানে একটি ছিলেন যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা, যেটা হলো যে আমরা জানি যে তিনি বলেছেন যে রাজাকারের বাচ্চা বা নাতিপুতি এই টাইপের একটা বক্তব্য দিয়েছেন যে তাদেরকে কি কোটা দেওয়া হবে কিনা, তাদেরকে চাকরি দেওয়া কিনা। এছাড়া তার বিরুদ্ধে আনা হয়েছে যে আশুলিয়ায় যে 6 জনকে লাশ পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই বিষয়ে একটি চার্জ আনা হয়েছে। আবু সাইদের মামলায় চার্জ আনা হয়েছে আপনার যে তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী 4 আগস্ট এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মুহূর্তে ওলি আপনাকে বলতে চাই যে শেখ হাসিনা বলবেন, আমরা তার কাছে শোনার চেষ্টা করবো আর কি বলছে। বিষয়ে আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আমি আগাবো। যিনি রাজসাক্ষী হয়েছেন তাকেও আমি জেরা করব। ওনার যে বক্তব্য দিবেন তখন তাকে আমি জেরা করব। এটাই স্বাভাবিক কথা, আমি সেটাই করব। আর আমার বিরুদ্ধে আজকে যে চার্জ আমার আসামিদের বিরুদ্ধে যে যে সমস্ত বক্তব্য গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। আমি মনে করি না যে কোনো ভুল সবই হয়েছে। দর্শক, সহকর্মী কাজী পাপ্পুর মাধ্যমে এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যুক্ত ছিলাম। রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে কাজ করছে ঐক্যমত্য কমিশন, এমনটা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেছেন তিনি। জুলাই সনদ ঘোষণার জন্য রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে সবার একমত হওয়া জরুরি বলেও মনে করেন আলী রিয়াজ।
কমিশনের আজকের বৈঠকে বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে আলোচনার কথা রয়েছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। 2 মাসের আলোচনা হয়েছিল, মার্চ থেকে মে মাসে, সেখানেও অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে যেগুলো আমাদেরকে কাজে অগ্রসর করার ক্ষেত্রে, অর্থাৎ একটি জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আমাদের অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। রিপন, আজকের বৈঠকের কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে জানাবেন, সেই সাথে জানাবেন রাজনৈতিক দলের কোনো বক্তব্য আছে কিনা। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠকটি চলছে, সেই বৈঠকটি এখন পর্যন্ত মধ্যাহ্ন বিরতি যেটি সেই বিরতি এখনো হয়নি, কাজে আমরা রাজনৈতিক দলের যে বক্তব্য সেটি এখন আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। যে 3টি বিষয় নিয়ে কথা হচ্ছে, আজকে আলোচনা হওয়ার কথা, তার মধ্যে অন্যতম হচ্ছে বিচারপতি নিয়োগ। এর আগে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন বসেছে এবং আজকে চূড়ান্তভাবে আসলে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপনি জানেন যে সংবিধান রাষ্ট্রপতিকে একচ্ছত্র অধিকার দিয়ে রেখেছে এবং এই অধিকার থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু ঐকমত্য কমিশন তারা বিচারপতি নিয়োগের নিয়ম কি হতে পারে এবং সেখানে রাষ্ট্রপতি ইচ্ছে করলে কাউকে বিচারপতি নিয়োগ দিতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি হতে পারে সেটি নিয়ে এক ধরনের আলোচনা আছে। সেটি আজকে বৈঠকে হয়তো নিশ্চিত করার একটা চেষ্টা করা হবে। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি। নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদ নিয়োগ নিয়ে কিন্তু সকলেই একমত, কিন্তু উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা কীরকম, প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়াটি কি হবে এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনের একটি প্রস্তাব ছিল যে এনসিপি গঠন, কিন্তু দ্বিতীয় দফায় আলোচনায় কিন্তু এনসিপি গঠনের যে প্রস্তাব সেখান থেকে রাজনৈতিক দলগুলো বিরোধিতার কারণে সরে আসা হয়েছে। তো কাজেই প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়াটা কি হতে পারে সেটি চূড়ান্ত হয়তো বা আজকের যে আলোচনা রয়েছে সেখান থেকে হতে পারে। তৃতীয় যে বিষয়টি সেটি গত সোমবার জরুরি অবস্থা ঘোষণার যে প্রেক্ষাপটটি ছিল সেটি নিয়ে আজকেও আলোচনা হতে পারে। সেই ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে যে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে একমত, কিন্তু অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, এই অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে মৌলিক অধিকারের যে ব্যাপারটি রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা আবার আজকে বসছে। তো কাজে এই 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। মধ্যাহ্ন বিরতির সময় হয়তো বা আমরা জানতে পারবো যে কোন কোন বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আর কি কি বিষয় মধ্যাহ্ন বিরতির পর আলোচনা হবে। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ রিপন। আন্তর্জাতিক ফরেন সার্ভিস একাডেমি থেকে বলছিলেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া 19 লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে। অতীতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বেলা 2টায় বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের প্রস্তুতি ও শিক্ষার্থীদের অপেক্ষা নিয়ে জানাতে ঢাকা ও রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী ও শফিকুর রহমান। আমরা প্রথমেই রংপুর প্রতিনিধি শফিকের কাছে যাব। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে তার কাছে কি সবশেষ তথ্য রয়েছে? এখনো ফলাফল প্রকাশ হয়নি, 2টোর দিকে ফলাফল প্রকাশ হওয়ার খবর আমরা জানতে পেরেছি। সেখানে যারা শিক্ষার্থীরা এসছেন, শিক্ষকরা এসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা কি অবস্থায় আছেন সেই বিষয়গুলো জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে শফিক যোগ দিবেন। আমরা সংযোগটি স্থাপন করার জন্য চেষ্টা করছি। রংপুরের যে ঐতিহ্যবাহী ক্যান্ট পাবলিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে বিষয়টি বলেছেন যে দুপুর 2টার মাঝেই কিন্তু এই ফলাফল প্রকাশ করা হবে।
এমন কথাই বলেছেন, যার কারণে কিন্তু এসএসসির পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষার প্রহর গুনছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষার যে সকল অভিভাবক আছে, তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, তাদের এই ফলাফল আর কিছুক্ষণ আগে প্রকাশ করবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 78.43% পরীক্ষার ফলাফল এবং দ্বিতীয় পেয়েছে 18,105 জন। এবছর পাসের হার কিন্তু দ্বিতীয় পাওয়ার ক্ষেত্রে তার মাঝে কিন্তু মেয়েরা এগিয়ে আসছে, গত বছরের তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে অভিভাবকরা গত বছরের তুলনায় এবছর রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে অভিভাবক আছে, শিক্ষার্থীরা আছে, তাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা এখানে অপেক্ষার প্রহর গুনছে। এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করে 2 লাখ তাদের পরীক্ষার ফলাফল। শফিক, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যাব ফিরব ঢাকায়। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। এসএসসি পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের আগের কি খবর তার কাছে আছে আমরা জানবো তার কাছ থেকে। শামীম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি খবর আপনার কাছে আছে জানতে চাই। যেমনটি বলছিলেন যে ফলাফল কিন্তু 2 মাসেরও কম সময়ে এবারে প্রকাশিত হচ্ছে এবং ভিকারুননিসা স্কুলের সামনে আমরা দেখেছি যে যারা মূলত ফলাফল প্রত্যাশী তারা কিন্তু সকাল থেকেই হচ্ছে এবং বেলা কিন্তু ফলাফল দেওয়া হবে এবং ফলাফল যারা আছেন তারা কিন্তু স্কুলের সামনে শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু জড়ো হয়েছেন এবং 2টার পরে হয়তো বা আমরা শিক্ষার্থীদের যে উল্লাস সেটি আপনাদেরকে জানাতে পারবো। ওই একটি জানিয়ে রাখি যে এবারে কিন্তু 2 মাসেই ফল প্রস্তুত হয়েছে, বদলেছে মূল্যায়ন পদ্ধতি এবং এবারে অনড়ম্বরই ফল প্রকাশ করা হচ্ছে এবং এবার কিন্তু মাত্র 150 টাকায় রিভিউয়ের সুযোগ থাকছে যারা এবং এবারে কিন্তু পরীক্ষা এই ফলাফল অনলাইন SMS এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে কিন্তু 11টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে জানতে পারবেন শিক্ষার্থীরা এবং এবারে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কিন্তু মূলত প্রকৃত মূল্যায়ন হয়েছে এবং শিক্ষার্থীরা যে পরিমাণ লিখেছেন তার উপর ভিত্তি করে কিন্তু এবারের ফলাফল দেওয়া হবে এবং সেই অনুসারে কিন্তু আমরা জানতে পেরেছি যে এবারে হয়তোবা A+-এর যে সংখ্যা সেটি তুলনামূলকভাবে কিছুটা কমতে পারে অন্য যে কোনো বারের তুলনায় এবং সংশ্লিষ্ট সূত্রে আমরা জানতে পেরেছি যে এবারে এসএসসির ফল প্রকাশের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী আনা হয়েছে। সেই নাম্বার বন্ধ রেখে প্রকৃত মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু বাস্তবতার পথে হাঁটতে যাচ্ছে শিক্ষা বোর্ড। সেক্ষেত্রে কিন্তু ফলাফলে গতানুগতিক যে A+এর সংখ্যা কিছুটা কমবে এবং আমরা এখন এই মুহূর্তে রাজধানীর ভিকারুননিসা স্কুলের সামনে অপেক্ষা করছি। বেলা 2টা নাগাদ ফলাফলের পরে শিক্ষার্থীদের যে উল্লাস, যে উদ্বেগ সেটি কিন্তু আমরা জানাতে পারবো। তো এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী অভিভাবকরা কিন্তু ফলাফল প্রকাশের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অপেক্ষা করছে। তো আমার কাছে রাজধানীর ভিকারুননিসা স্কুল থেকে এই ছিল সবশেষ তথ্য বলি। যে শামীম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফেনীতে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21 পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার 98টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্লাবনের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বছর না পেরোতে আবারও বন্যার কবলে ফেনী। গত বছরের ক্ষত শুকানোর আগেই নতুন করে বিপর্যয়। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 21 পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বুধবার মধ্যরাত থেকে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। গত 24 সালে যে ভয়াবহ বন্যা, ওই বন্যার দুঃস্মৃতি এখনো ফেনীর মানুষ ভুলতে পারে নাই। তার ভিতরে এবছর আবার বন্যার কবলে আক্রান্ত
মাছের ঘের, মানুষের বসত বাড়ি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি। স্থায়ীভাবে কোনো পরিকল্পনা না নেওয়া পর্যন্ত আমাদের এই দুর্ভোগ আসলে পোয়াতেই হবে। তো আমরা আসলে যত কিছুই বলি, এখন পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ কিংবা কোথাও কোনো কিছু এই ধরনের কোনো উদ্যোগ আমরা এখনো পাই নাই। পানি বেড়ে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্লাবনের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যার্তদের জন্য ফেনীর 6 উপজেলায় 139টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের সবশেষ তথ্য মতে সেখানে আশ্রয় নিয়েছেন 7,000-এর মতো মানুষ। কাল থেকে আমরা এখানে ছাদে অবস্থান করছি। আমাদের ঘরের ভিতরে অসম্ভব পানি উঠছে। এখন সকালবেলা আবারও বৃষ্টির কারণে এখন প্রায় হাত দিয়ে পানি বাড়ছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে যোগ দিবেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, ফেনীর বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগের চিত্র কি দেখছেন, জানাবেন আমাদের। ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া এবং কি ফেনী সদর এই 4টি উপজেলার প্রায় 98টি গ্রাম প্লাবিত হয়েছে টানা 3 দিনের বর্ষণে। ফেনীর প্রায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থা রয়েছে। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে। আমরা এখানে বিভিন্ন ঘর বাড়ি এবং কি দোকানপাট, যে সড়ক যোগাযোগ রয়েছে সড়ক যোগাযোগটিও বিচ্ছিন্ন হয়ে অবস্থা আছে। ফেনীর পরশুরাম আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে। এছাড়া আমরা যে কথাটি বলবো, ফেনীর যে বানবাসী মানুষ প্রতি বছর তারা গত 24-এর বন্যার পর এবার নতুন করে আবার 25-এর বন্যায় তারা আক্রান্ত হয়েছে। এর মানুষের দুঃখ দুর্দশা যেন আর কাটছেই না। বিশেষ করে আমরা যে বারবার শুনি টেকসই বেড়িবাঁধের কথা, কিন্তু বেড়িবাঁধের আমরা গত 1টি বছর আমরা দেখেছি বেড়িবাঁধ নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ, কিন্তু এই উদ্যোগ কোনো কাজই আসছে না। বিশেষ করে ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং কি যে এই 2 উপজেলার মানুষের মুহুরী নদীর যে দুঃখ, যে মুহুরী নদীর বাঁধ ভেঙে গিয়ে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর, আপনি যেমনটি বলছিলেন যে 21টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙেছে। এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে এখন পরশুরামে পানি কমলেও কিন্তু বন্যার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গতকাল রাত্রে আমরা যেটি দেখেছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মানুষজন খুব ভয় ও আতঙ্কে তারা দিন কেটেছে, রাত্রি তারা যাপন করেছে। কেননা এখানকার যে ফেনীর যে ছাগলনাইয়ার যে সড়কটি রয়েছে, এই সড়কটির যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে পানি বেড়ে যাওয়ার কারণে তারা এখন আমরা ফেনীর জেলা প্রশাসক এবং কি সেনাবাহিনী, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রায় 2000 স্বেচ্ছাসেবক কাজ করছে এবং কি আমরা অসংখ্য স্বেচ্ছাসেবক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কি সেনাবাহিনী, তারপর আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিসের লোকজন বানবাসী মানুষের উদ্ধারে তৎপরতা কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এখানকার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে পানি যে চারিদিকে থই থই করছে, গভীর নলকূপ। জি সুরঞ্জিত, ধন্যবাদ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর বলছিলেন সহকর্মী সুরঞ্জিত নাগ। টানা কয়েকদিন ধরেই ঝরছে দাপুটে আষাঢ়ের বৃষ্টি। সবশেষ 24 ঘন্টায় দেশে 271 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকাসহ 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন আগামীকাল বৃষ্টিপাত কমবে, এরপর 13 জুলাই থেকে আবারও বৃষ্টিপাত হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এমন বৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাবে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা আছে। পরপর অনেকগুলো লঘুচাপ তৈরির কারণে বৃষ্টিপাতটা বেশি হয়। অনেক সময় লঘুচাপ যদি না হয়, যদি ঊর্ধ্বকাশে ঘূর্ণিবাতাস থাকে তাহলেও বৃষ্টিপাত বেশি হয়। তো আমরা আশঙ্কা করছি যে আবার 13 তারিখ থেকে আবার একটা ঊর্ধ্বকাশে ঘূর্ণিবাতাসে সৃষ্টি হতে পারে, যার কারণে আবার 13 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। গত 24 ঘন্টায় আজকের যে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 35 মিলিমিটার, যেটা অনেকটাই কম। অর্থাৎ এখন যেটা বোঝা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ থেকে যে এই বন্যার পরিস্থিতি আরও আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও 74 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি অবরোধে হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তৈরি হয়েছে মারাত্মক চিকিৎসা সংকট।
এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। অন্যদিকে লোহিত সাগরে হুতিদের হামলায় ডুবে গেছে ইসরায়েলগামী একটি জাহাজ, এতে 4 জন নিহত হয়েছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। লাগাতার হামলায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় প্রাণ হারিয়েছে আরও 74 জন, আহত হয়েছে অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 21 মাসের লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 57,600। গাজার আল শিফা ও নাসের হাসপাতালের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সংকটে শিগগিরই চিকিৎসা কেন্দ্রগুলো নীরব কবরস্থানে পরিণত হতে পারে। হাসপাতালগুলোতে শতাধিক অকাল প্রসবজাত শিশু, প্রায় 350 জন ডায়ালিসিস রোগী মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রকৃত নিশ্চয়তাও চেয়েছে সংগঠনটি। কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল বিরোধী মন্তব্যের জেরে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবেনেজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এ ঘোষণা দেন। গাজায় ইসরায়েলের আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন দিয়েছিলেন তিনি। ওদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন ইটারনিটি সি নামের পণ্যবাহী একটি জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে 4 জন নিহত ও 15 জন নিখোঁজ রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।